আচ্ছা, কি হবে যদি পৃথিবীতে এমন কোনো ভয়ানক প্রাণী আক্রমণ করে দেয় যারা 1 মাসের মধ্যেই পৃথিবীর সমস্ত ফসল শেষ করে ফেলবে, এবং এই ভয়ানক প্রাণী বা ক্রিয়েচার পৃথিবীতে আসবে শুধুমাত্র মানবজাতিকে ধ্বংস করতে। পৃথিবীর কোনো জীবজন্তুর তারা কোনো ক্ষতি করবে না। এমতো অবস্থায় মানবজাতি কি করবে? তারা কি সেই ক্রিয়েচারের সঙ্গে লড়াই করবে, নাকি পুরো মানবজাতি সত্যিই ধ্বংস হয়ে যাবে? অসাধারণ এই কনসেপ্ট নিয়েই 2024 সালে মুক্তি পায় এলিভেশন। তাহলে চলুন আর দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একটি ভয়েস ওভার শুনতে পাই, যেখানে বলা হচ্ছিল পৃথিবীতে একদিন হঠাৎ করেই ভয়ানক এক ক্রিয়েচার আক্রমণ করে দেয় এবং 1 মাসের মধ্যেই পৃথিবীর 95% ফসল শেষ করে ফেলে এবং পৃথিবীর 99% মানুষদের মেরে ফেলে। এই ক্রিয়েচারগুলোকে কোনোভাবেই মারা যাচ্ছিল না। সব ধরনের শক্তিশালী অস্ত্র তাদের সামনে ফেল হয়ে যায়। বিজ্ঞানীরা এসব ক্রিয়েচারের নাম দিয়েছিল রিপার্স। এই রিপার্সদের কোনো দুর্বলতা ছিল না, শুধুমাত্র একটাই দুর্বলতা ছিল, সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এরা 8000 ফুট উচ্চতার বেশি উপরে কোনোভাবেই যেতে পারত না। এই জন্য পৃথিবীতে বেঁচে থাকা 1% মানুষ সবাই 8000 ফুট উচ্চতার পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নিয়েছিল। এই ঘটনার প্রায় 3 বছর পর আমরা আমেরিকার একটি ছোট্ট মানববসতি দেখতে পাই। এখানে 193 জন মানুষ বেঁচে ছিল এবং সবাই উঁচু পাহাড়ের উপরে বাস করত। এখানে আমরা হান্টার নামের এক বাচ্চাকে দেখতে পাই, যে আজ ভুলবশত 8000 ফুট উচ্চতার নিচে ব্লু মার্ক করা এরিয়া অতিক্রম করে, কিন্তু ভাগ্যক্রমে সে দ্রুতই আবার ফিরে আসে। এই বিষয়টা যখন হান্টারের পিতা উইল জানতে পারে, তখন সে হান্টারকে অনেক বকাবকি করে, কারণ এই ভুলের জন্য তার জীবনটাও চলে যেতে পারত। উইল তার স্ত্রীকে 3 বছর আগে রিপার্সদের আক্রমণে হারিয়েছিল। তখন থেকেই হান্টারকে সে একাই মানুষ করেছে। হান্টার তার কৃতকর্মের জন্য বাবার কাছে ক্ষমা চায় এবং তার বাবাকে বলে সে কখনো আর এরকম ভুল করবে না। আসলে এখানে হান্টারের বয়সের কোনো বন্ধু ছিল না, এজন্য সবসময় সে মনমরা হয়ে থাকে। আজ ব্লু লাইনের ওই পাশে সে কিছু হরিণ দেখেছিল। হরিণগুলোকে দেখতেই সে ব্লু লাইন ক্রস করেছিল। অন্যদিকে আমরা নিনা নামের এক রিসার্চারকে দেখতে পাই, যে প্রতিদিনের মতো আজকেও নতুন কিছু ওয়েপন বানানোর রিসার্চ করছিল, যেন সে ওই রিপার্সদের মারতে পারে। নিনা বিভিন্ন বন্দুকের সাহায্যে রিপার্সদের শরীরের একটি বিচ্ছিন্ন বডি পার্টে বারবার গুলি করছিল, কিন্তু কিছুতেই সে ওই রিপার্সদের খণ্ডিত অংশে গুলি ছেদ করতে পারে না। একটানা 3 বছর সে নতুন কোনো ওয়েপন আবিষ্কার করার চেষ্টা করছিল, যেন সে রিপার্সদের মারতে পারে, কিন্তু আজকেও সে ব্যর্থ হয়। এদিকে রাতের বেলা আমরা হান্টারকে দেখতে পাই। সে অসুস্থ হয়ে পড়েছিল, তার ফুসফুস দুর্বল ছিল, এজন্য প্রতিদিন তাকে নিয়মমতো ঔষধ দিতে হয় যেন সে সুস্থ থাকে। কিন্তু হান্টারের সেই ঔষধ প্রায় ফুরিয়ে গিয়েছিল, এজন্য উইল বেশ চিন্তায় ছিল, কারণ তার ছেলেকে বাঁচিয়ে রাখতে হলে সেই ঔষধ তার যেভাবেই হোক জোগাড় করতে হবে। এরপর দেখা যায় পরের দিন সকালবেলা উইল তার ছেলের জন্য কিছু খাবার কিনতে যায়, কারণ আজকে হান্টারের জন্মদিন ছিল। তার জন্মদিন উপলক্ষে উইল ভালো কিছু খাবার কিনে নিয়ে আসে। উইল বেশ চিন্তায় ছিল, কারণ যেভাবেই হোক হান্টারের ঔষধ জোগাড় করতেই হবে, আর এর জন্য তাকে ডেঞ্জার জোন পার হয়ে নিচে হাসপাতাল থেকে ঔষধ নিয়ে আসতে হবে। উইল এই বিষয়টা নিয়ে তার বন্ধু কেটের সঙ্গে আলোচনা করে। এদিকে রাতের বেলা হান্টারের অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। সে বিছানায় শয্যাশায়ী হয়ে যায়। উইল তার ছেলের এমন অবস্থা দেখে অনেক ভেঙে পড়ে। সে পরের দিন সকালবেলা রিসার্চার নিনার কাছে আসে এবং রিপার্সদের মারার জন্য নিনা কোনো যন্ত্র আবিষ্কার করতে পেরেছে কিনা সেটা জিজ্ঞাসা করে। তখন নিনা বলে না, সে কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি। উইলে সব শুনে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। নিনা অনেক ভেঙে পড়েছিল। সে সামনে একটি কঙ্কালের ছবি আঁকা ফ্ল্যাগের দিকে তাকিয়ে থাকে। আসলে এটা বৈজ্ঞানিক কমিউনিটির ফ্ল্যাগ ছিল। যখনই রিপার্সদের মারার কোনো উপায় তারা পেয়ে যাবে, তখনই এই ফ্ল্যাগটিকে বাহিরে টাঙিয়ে দেওয়া হবে। কিন্তু দীর্ঘ 3 বছর চেষ্টা করার পরেও রিপার্সদের মারার কোনো উপায় সে খুঁজে পায়নি, তাই ফ্ল্যাগটি ওখানেই পড়েছিল। এদিকে উইল হসপিটালে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে কিছু গ্রেনেড ও বন্দুক জোগাড় করে। এগুলোর সাহায্যে রিপার্সদের মারা না গেলেও তাদেরকে কিছুক্ষণের জন্য হলেও বাধা দেওয়া যাবে এবং রিপার্সদের গতি ধীর করে দেওয়া যাবে। উইলের সঙ্গে কেটও যাচ্ছিল। উইল কেটকে নিষেধ করে দেয়, কারণ এখানে মৃত্যু ঝুঁকি রয়েছে, কিন্তু কেট উইলের কোনো কথাই শোনে না। সে উইলের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এদিকে নিনা, সেও উইল ও কেটের সঙ্গে যেতে চায়, কারণ এখানে বসে থাকলে রিপার্সদের দুর্বলতা সে কখনোই বের করতে পারবে না, তাই সেও উইল ও কেটের সঙ্গে বেরিয়ে পড়ে।
নিনা তার সঙ্গে প্রয়োজনীয় 2টা ডিভাইস নিয়ে এসেছিল, একটা কম্পাস এবং একটা এমন ডিভাইস যেটা রিপার্সদের আক্রমণ করার আগেই সংকেত দিয়ে দিবে। তারা সেখানে অবস্থিত মাইনের মধ্য দিয়ে যাওয়ার প্ল্যান করছিল এবং এখানে কম্পাস তাদের খুবই কাজে আসবে, কারণ কম্পাস থাকলে তারা রাস্তা ভুলে যাবে না। নিনা উইলকে বলে, আমাদের সবসময় সাবধান থাকতে হবে, কারণ রিপার্স অনেক দূর থেকেই শক্তিশালী হিট রেডিয়েশন ছাড়ে। উইল বলে, ঠিক আছে, চলো এবার যাওয়া যাক। তারা হাঁটতে হাঁটতে সেই ব্লু লাইনের কাছে চলে আসে এবং ব্লু লাইন অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যায়। যাওয়ার সময় তারা অনেক মিলিটারি ট্যাঙ্ক ও গাড়ি দেখতে পায়, যেগুলো রিপার্সরা ধ্বংস করে দিয়েছিল। হয়তো মিলিটারি ফোর্স এই ট্যাঙ্ক ও গাড়িগুলোর সাহায্যে রিপার্সদের সঙ্গে লড়াই করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সবাই মারা গেছে। উইলও সবাই এখান থেকে কিছু এক্সট্রা বুলেট সংগ্রহ করে নেয় এবং সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর আসার পর তারা আল্টা ভিস্তা স্কাই এরিয়াতে চলে আসে। এখানকার উচ্চতা ছিল 7620 ফুট। এখানে আসার সঙ্গে সঙ্গে নিনার ডিভাইসটি অ্যালার্ম দিতে শুরু করে, অর্থাৎ কোনো রিপার্স তাদের দিকে এগিয়ে আসছে। উইল এটা শোনার পর দ্রুত গতিতে রোপওয়ে চালু করতে চলে যায় এবং কেট ওখানে থেকে উইলদের কাভার করার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে ভয়ঙ্কর এক রিপার্সকে দেখতে পাই, যে দ্রুত গতিতে কেটের দিকে এগিয়ে আসছিল। কেট একটি গ্রেনেড রিপার্সকে উদ্দেশ্য করে ছুড়লে তার নিশানা ভুল হয়ে যায়। উইল এতক্ষণে রোপওয়ে চালু করে ফেলেছিল। সে একটি রোপওয়েতে বসে নিনাকে নিয়ে এগিয়ে যেতে শুরু করে এবং কেটকে কাভার করতে থাকে। কেট দ্রুত একটি রোপওয়ে টাওয়ারে উঠে উইল ও নিনার রোপওয়েতে চলে আসে এবং তারা রোপওয়েতে চড়ে আবারও 8000 ফুট উচ্চতায় ব্লু মার্কের ভেতরে চলে আসে। রিপার্সদের হাত থেকে অল্পের জন্য তারা প্রাণে বেঁচে যায়। সেফ জোনে আসার পর তারা রিসোর্ট লডগিং নামের একটি জায়গায় আসে এবং রাতে এখানেই অবস্থান করে। এখানে নিনা তার কিছু রিসার্চের বিষয়বস্তু তুলে ধরে। সে বলে, এই রিপার্সগুলো শুধু মানুষদের হত্যা করে, তারা মানুষদের মাংস খায় না। এরা পৃথিবীর কোনো জীব হতেই পারে না। এরা অন্য কোনো গ্রহ থেকে আমাদের পৃথিবীতে এসেছে। এদের আসল উদ্দেশ্য কি সেটা আজও আমাদের অজানা। উইল নিনার এসব কথা তেমন গুরুত্ব দেয় না, কারণ তার শুধু হান্টারকে বাঁচাতে হবে। তাকে যেভাবেই হোক ঔষধ জোগাড় করতেই হবে। পরের দিন সকালবেলা তারা আবারও গন্তব্যে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে তারা সেই মাইনের কাছে চলে আসে, যার নাম ছিল ক্যালোয়ে মাইন। মাইনের মধ্যে প্রবেশ করার আগে নিনা উইলকে বলে, মাইনের ভেতরে রিপার্সদের ডিটেক্ট করা যন্ত্রটি আর কাজ করবে না, অর্থাৎ আমরা বুঝতে পারবো না রিপার্স আমাদের আশেপাশে রয়েছে কিনা। এমনকি রিপার্স কত দূরে রয়েছে সেই দূরত্ব সম্পর্কেও আমরা জানতে পারবো না। উইল ও কেট এসব শুনে অনেক চিন্তায় পড়ে যায়। এর মানে মাইনের ভেতরে বেঁচে থাকার চান্স একদম 0%। তারা এইসব জানার পরেও মাইনের ভেতরে চলে যায়। এরপর দেখা যায় মাইনের ভেতর দিয়ে যাওয়ার সময় কেট অনেক ভয় পাচ্ছিল। সে বারবার পেছনে ফিরে দেখছিল যে কোনো রিপার্স আসছে কিনা। কেটের এমন অবস্থা দেখে নিনা তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা কেটকে খুলে বলে। নিনা বলে, যখন প্রথমবার রিপার্স আক্রমণ করেছিল তখন সে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল, কারণ ওই দিন সে পাহাড়ে পিকনিক করতে এসেছিল। রিপার্সদের আক্রমণে তার পুরো পরিবার শেষ হয়ে গেছে। নিনার কথা শুনে সবাই একটু ইমোশনাল হয়ে পড়ে। তারা নিনাকে সান্ত্বনা দেয়। মাইনের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার সময় কম্পাস দেখে তারা রাস্তা ঠিক করছিল। তারা মাইনের প্রায় শেষ প্রান্তে চলে এসেছিল, কিন্তু তখনই হঠাৎ করে একটি রিপার্স তাদের উপর আক্রমণ করে দেয়। তারা বুঝতেই পারে না যে রিপার্স এখানে চলে এসেছে, কারণ তাদের ওই ডিভাইস কোনো কাজ করছিল না। রিপার্সদের হাত থেকে বাঁচার জন্য তারা পালাতে শুরু করে, কিন্তু পালাতে গিয়ে কেট হোঁচট খেয়ে পড়ে যায়। উইল ও নিনা কেটকে ওঠানোর আগেই রিপার্সের বড় বড় টেন্টিকেলস কেটকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। উইল ও নিনা বুঝতে পারে কেটকে বাঁচানো আর সম্ভব নয়। তারা দ্রুত মাইন থেকে বের হওয়ার যে সিঁড়ি ছিল সেই সিঁড়ির মাধ্যমে মাইন থেকে বেরিয়ে আসে। উইল ও নিনা প্রাণে বেঁচে গেলেও কেটের মৃত্যুর জন্য তারা ভীষণ কষ্ট পায়, কারণ শুধুমাত্র উইলের জন্যই সে এসেছিল। এখানে কেটের কোনো স্বার্থ ছিল না। কেটের এমন মর্মান্তিক মৃত্যু তারা কোনোভাবে মেনে নিতে পারছিল না। বুক ভরা কষ্ট নিয়েই তারা সামনে এগিয়ে যেতে শুরু করে। একটানা 2 দিন হাঁটার পর তারা পরিত্যক্ত একটি রুমের মধ্যে রাত কাটায়। এই রুমের বাহিরে একটি কার ছিল। এই কারের সাহায্যে আগামীকাল খুব সহজেই তারা হসপিটালে পৌঁছাতে পারবে। রাতে খাবার খাওয়ার সময় উইল নিনাকে বলে, কেটকে আমার সঙ্গে নিয়ে আসা একদমই ঠিক হয়নি। তার মৃত্যুর জন্য শুধুমাত্র আমি দায়ী। নিনা বলে, নিজেকে অপরাধী ভেবো না, এটা ভাগ্যে লেখা ছিল। সামনের রাস্তায় কিভাবে সম্পন্ন হবে সে বিষয়ে চিন্তা করো। নিনা আরও বলে,
আজ যখন মাইনের মধ্যে রিপার্স আক্রমণ করেছিল তখন অনেক কাছে থেকে রিপার্সদের টেন্টিকেলস দেখেছি। আমার মনে হয় রিপার্সরা তাদের টেন্টিকেলসের সাহায্যেই নিজেদের সুরক্ষিত রাখতে পারে। আর যদি এমনটা হয় তাহলে ম্যাগনেসিয়ামের ব্যবহার করে যদি আমরা বুলেট তৈরি করতে পারি তাহলে হতে পারে রিপার্সদের শরীরে বুলেট ছেদ করা সম্ভব। ম্যাগনেসিয়াম আমার পুরনো ল্যাবে রয়েছে। কাল হসপিটাল থেকে হান্টারের ঔষধ সংগ্রহ করার পর আমরা ল্যাবে যাব এবং ওখান থেকে ম্যাগনেসিয়াম কালেক্ট করব। আমার পুরো বিশ্বাস রয়েছে এবার আমরা সফল হব। নিনার উপরে উইলের তেমন বিশ্বাস ছিল না, কারণ 3 বছর ধরে চেষ্টা করার পরেও সে রিপার্সদের মারার কোনো উপায় বের করতে পারেনি। কিন্তু এরপরেও শেষবারের মতো সে নিনাকে হেল্প করতে চায়। এরপর দেখা যায় পরের দিন সকালবেলা তারা গাড়ি নিয়ে সোজা হসপিটালে চলে আসে এবং হান্টারের ঔষধ খোঁজার চেষ্টা করে। দীর্ঘ 3 বছর ধরে হাসপাতালটি পরিত্যক্ত থাকার কারণে ঔষধ খুঁজতে তাদের অনেক সময় লেগে যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর তারা হান্টারের ঔষধ পেয়ে যায়। তারা ঔষধ নিয়ে দ্রুত হসপিটাল থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই একটি রিপার্স সেখানে চলে আসে এবং উইল ও নিনার উপর আক্রমণ করে দেয়। রিপার্সের টেন্টিকেলস উইলকে ধরে ফেলে, কিন্তু সময় থাকতেই একটি কুড়ালের সাহায্যে নিনা রিপার্সের টেন্টিকেলস কেটে তাকে বাঁচিয়ে নেয়। তারা দ্রুত হসপিটাল থেকে পালাতে শুরু করে। তারা বুঝতে পারে এভাবে তারা রিপার্সের হাত থেকে বাঁচতে পারবে না, কিছু একটা করতে হবে। উইল সেখানে অপারেটিং রুমে অনেক গ্যাসের সিলিন্ডার দেখতে পায়। রিপার্স যখনই সেই অপারেটিং রুমে চলে আসে উইল গ্যাসের সিলিন্ডারে ফায়ার করে এবং গ্যাসের সিলিন্ডারগুলো ব্লাস্ট হয়ে রিপার্স বিল্ডিং থেকে ছিটকে বাইরে গিয়ে পড়ে। রিপার্স অনেক গুরুতর আহত হয়েছিল। বেশ কিছুক্ষণের জন্য তারা সেফ। শুধুমাত্র একটাই রিপার্স এখানে এসেছিল, এজন্য তারা কোনো রকমে বেঁচে গেল। উইল নিনাকে বলে, আমাদের এখন ফিরে যাওয়া উচিত, হাতে বেশি সময় নেই। কিন্তু নিনা এখানে রাজি হয় না। সে বলে, আমাদের এখন ল্যাবে যাওয়া উচিত, ওখানে গিয়ে ম্যাগনেসিয়াম আনতে হবে। এমনও তো হতে পারে ম্যাগনেসিয়াম দিয়ে বুলেট বানালে রিপার্সদের মারা যাবে। এটাই একমাত্র শেষ পরীক্ষা। এই পরীক্ষায় সফল হলে পুরো পৃথিবী বেঁচে যাবে, আবারও নতুন করে সবাই বাঁচতে পারবে, মুক্ত পাখির মতো উঠতে পারবে। তুমি কি চাও না তোমার ছেলে হান্টার এই বন্দি জীবন থেকে মুক্তি পাক? নিনার কথা শুনে উইল অনেক চিন্তা করার পর রাজি হয়ে যায়, কারণ সেও চায় এই বন্দি জীবন থেকে মুক্তি পেতে। এরপর দেখা যায় তারা গাড়ি নিয়ে নিনার সায়েন্স ল্যাবে পৌঁছে যায়। সায়েন্স ল্যাবে পৌঁছানোর পর নিনা দ্রুত ম্যাগনেসিয়াম ও বাকি আরও কেমিক্যালের সাহায্যে বুলেট বানাতে শুরু করে। অন্যদিকে উইল ল্যাবের দরজায় পাহারায় ছিল, যেন রিপার্স আসার আগেই সে সিগন্যাল পেয়ে যায়। নিনা ওখানে বুলেট বানানোর সময় পরিবারের কিছু পুরনো স্মৃতি তার মনে পড়ে যায় এবং সে ইমোশনাল হয়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, আমার পরিবারের কাউকেই আমি বাঁচাতে পারিনি, রিপার্সের আক্রমণে সবাই মারা গেছে। আজ আমি সফল হলে আমার পরিবারের হত্যার বদলা আমি নিতে পারবো এবং পুরো পৃথিবীর মানুষদের বাঁচাতে পারবো। নিনা আরও বলে, উইল, এই বুলেট বানাতে আমার সময় লাগবে, তুমি এখান থেকে চলে যাও। তোমার ছেলের ঔষধ এখন অনেক প্রয়োজন, সময় মতো ঔষধ নিয়ে যেতে না পারলে সে মারা যাবে। আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি মারা গেলে আমার জন্য আফসোস করার মতো কেউ নেই, কিন্তু তোমার কিছু হলে তোমার ছেলেও ধুকে ধুকে মরবে। উইল এসব শুনে অনেক ইমোশনাল হয়ে পড়ে। না চাইলেও সে নিনাকে ল্যাবে রেখে একাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। নিনা পুরো দমে বুলেট বানানোর কাজে লেগে পড়ে। প্রায় 3 থেকে 4 ঘন্টা একটানা বুলেট বানানোর প্রক্রিয়া সম্পূর্ণ করার পর সে সফল হয়। কিন্তু তখনই এক রিপার্স ল্যাবের মধ্যে প্রবেশ করে। এদিকে উইল গাড়ি নিয়ে প্রায় কাছাকাছি চলে এসেছিল, কিন্তু হঠাৎ করেই একটি পাথরের সাথে ধাক্কা লেগে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। উইলের উপর আক্রমণ করার জন্য এক রিপার্স সেদিকে এগিয়ে আসে। উইল তার বন্দুকের সাহায্যে রিপার্সের সঙ্গে লড়াই করছিল। সে জানত বন্দুকের গুলি ফুরিয়ে গেলেই রিপার্স তাকে মেরে ফেলবে, কিন্তু তারপরেও সে হার মানছিল না। রিপার্সকে উদ্দেশ্য করে সে গুলি ছুটতে থাকে। এদিকে পাহাড়ের উপর থেকে হঠাৎ করেই একটি বুলেট এসে রিপার্সের শরীরে লাগলে রিপার্স পুরো ব্লাস্ট হয়ে যায়, তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। উইল কিছু বুঝে ওঠার আগেই রিপার্স 2 টুকরো হয়ে যায়। উইল খেয়াল করে উপরে নিনা দাঁড়িয়ে আছে, এর মানে সে সফলভাবে বুলেট তৈরি করতে পেরেছে। নিনা উইলের কাছে আসার পর উইলকে বলে, এই রিপার্সগুলো অরিজিন বায়োলজি, এগুলো ন্যাচারাল নয়, এরা মেশিনের মতো, এগুলোকে তৈরি করা হয়েছে। এরা কোনো ধরনের খাবার পানি ছাড়াই বেঁচে থাকতে পারে। এগুলোকে শুধুমাত্র মানবজাতি ধ্বংস করার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। কিন্তু এর পেছনে কে রয়েছে? এসব বলে 2 জন আকাশের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায়
তারা বাসায় ফিরে আসে। হান্টার তার বাবাকে দেখে অনেক খুশি হয়। যেহেতু তারা রিপারদের মারার উপায় পেয়ে গিয়েছিল, তাই নিনা সেই ফ্ল্যাগটিকে বাহিরে টাঙিয়ে দেয়, যাতে করে সবাই বুঝতে পারে রিপারদের মারার উপায় পাওয়া গেছে। এরপর সবাই এক হয়ে সেই বুলেট তৈরি করতে শুরু করে এবং প্রতিদিন তারা রিপারদের মারার জন্য একসঙ্গে বেরিয়ে পড়ে। একে একে পৃথিবীর সব জায়গায় রিপারদের মারা হচ্ছিল। কিন্তু একদিন উইল ও নিনা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পায় আকাশ থেকে একটা ইউএফও পৃথিবীর দিকে এগিয়ে আসছে, এবং এই সাসপেন্সের সঙ্গেই মুভি সমাপ্তি হয়।